কাজেই শিক্ষা এবং দীক্ষা কতটা সফল হবে তা নির্ভর করছে ওই সন্তান সে কি প্রকৃতি নিয়ে জন্ম নিচ্ছে, কিরকম সম্ভাবনা নিয়ে জন্ম নিচ্ছে তার উপর। আর সেই যে প্রকৃতি বা সম্ভাবনা, সেটা নির্ভর করছে তার জৈবিক সংস্কৃতির উপর, জেনেটিক কনফিগারেশনের উপর। আর জৈবিক সংস্কৃতিটা সে পাচ্ছে তার বাবা মার কাছ থেকে জন্মক্ষণে। জন্মের সময় পিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু নিষিক্ত হচ্ছে, কিন্তু এই শুক্রাণু আর ডিম্বাণুর কাজ একরকম নয়। কিন্তু শ্রী ঠাকুরের একটি বাণী আমি পাঠ করছি। শ্রেয়নিষ্ঠ পিতার অবদান সুষ্ঠু বোধতান্ত্রিক স্বভাব, অর্থাৎ সত্তানুসূত স্বতঃসিদ্ধ ভাব। আর স্বামী কেন্দ্রিক জননীর অবদান তদ অনুগ প্রকৃতি, ব্যত্যয়ে বিপর্যয়ী হয়ে থাকে প্রায়শ। তাহলে পিতাকে শ্রেয়নিষ্ঠ হতে হবে, এটা একটা কন্ডিশন। এখন শ্রেয়নিষ্ঠ পিতা, তার অবদান মানে সন্তানের জন্মে তার অবদানটা কি, তার কন্ট্রিবিউশনটা কি, অর্থাৎ শুক্রাণু কি নিয়ে আসে, কি দেয়, সেটা হচ্ছে সুষ্ঠু বোধতান্ত্রিক স্বভাব। এই স্বভাব বলেই ঠাকুর তার অর্থ আবার করে দিলেন, অর্থাৎ সত্তানুসূত মানে সেই অস্তিত্বের ভেতরে যে তার স্বতঃসিদ্ধ ভাব, সেই ভাবটা নিয়ে আসে ওই পিতার শুক্রাণু। কাজে একটা সন্তান যখন জন্ম নেয় এবং তারপরে সে বড় হয়ে ওঠে, তার মধ্যে যে ভাবের বিকাশ হয়, একজন সে খুব সৎ হলো, সে দেবদ্বিজে ভক্তিপরায়ণ হলো, সে মানুষের কল্যাণকামী হলো, আরেকজন ঠিক তার বিপরীত হলো, তাও তো দেখছি আমরা। এই ভাব সত্তানুসূত যে স্বতঃসিদ্ধ ভাব, যেটা স্বভাবতই যেটা প্রকাশ পাবে এবং পরিবেশের আনুকূল্য পেলে সেটা বর্ধিত হবে, আর পরিবেশের প্রতিকূলতায় সেটা হয়তো একটু দমে যাবে, একটু চাপা থাকবে, কিন্তু তার বাইরে সেই সন্তান কখনোই যেতে পারবে না। যে অসৎ মনোভাবাপন্ন, যার স্বতঃসিদ্ধ ভাব হচ্ছে অসৎ, সে কিন্তু তার হয়তো কিছুটা তাকে কন্ট্রোল করা গেল শিক্ষা দিয়ে বা আইন কানুন দিয়ে, কিন্তু সে সবসময় এতফাক খুঁজবে কিভাবে অসতের দিকে যাওয়া যায়। এই হচ্ছে তার স্বতঃসিদ্ধ ভাব, এইটা সে পায় পিতার কাছ থেকে। আর মা জননী, তাকে হতে হবে স্বামী কেন্দ্রিক। যেমন পিতাকে হতে হবে শ্রেয়নিষ্ঠ মানে আদর্শনিষ্ঠ, ইষ্টনিষ্ঠ, এটা একটা কন্ডিশন। জননীর ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে সে হবে স্বামী কেন্দ্রিক। স্বামী কেন্দ্রিক জননীর অবদান কি? তদ অনুগ প্রকৃতি। তদ অনুগ মানে ওই স্বতঃসিদ্ধ ভাব যেটা বললাম, সেই ভাবের অনুগ প্রকৃতি। ভাবটা আধার হিসেবে প্রকৃতির মধ্যে বাস নেয়। ভাবের আধার হচ্ছে আমার প্রকৃতি। এই যে আমরা বলি চরিত্র, এই চরিত্রের মধ্যে একটা ভাব বাসা বেঁধে নিয়ে আছে, কিন্তু তদনুগ চরিত্র কিন্তু আমার তৈরি হয়েছে। আমার যদি সদ্ভাব থাকে তাহলে আমার চরিত্র, আমার চলা বলা তদনুগ হবে। কাজেই ওই ভাবের আবাস স্থল হচ্ছে এই প্রকৃতি। এইটা নিয়ে আসে ডিম্বকোষ।
অর্থাৎ জননীর অবদান। এই জন্য ঠাকুর বলেন যে ডিম্বকোষের কাজ অনেকটা বডি বিল্ডিং এর মতো, মানে যে ভাবটা পেল তার জন্য একটা বিল্ডিং তৈরি করে দেবে মা। মূল ভাবটা কিন্তু পিতার থেকে আসবে। তো এই যে সন্তানের জন্মে পিতা এবং মাতা উভয়ই কিন্তু কন্ট্রিবিউট করছে, একজনকে দিয়ে হবে না, কিন্তু উভয়ের কন্ট্রিবিউশন কিন্তু এক নয়। এই যে আজকাল আমরা বলি যে স্বামী স্ত্রী সমান সমান, আমরা বলি নারী পুরুষ তার সমানাধিকার, এই সমান ব্যাপারটা এটা বিজ্ঞান বিরুদ্ধ। নারীর কাজ, নারীর যে বৈশিষ্ট্য, কাজটা আসে তার বৈশিষ্ট্য থেকে। গুণ কর্ম, এই গুণ থেকে কর্ম আসে, বৈশিষ্ট্য থেকে তার অধিকার, তার কাজ আসে। এই নারীর কাজ সন্তান এর জন্মে, জন্মগ্রহণে, জন্মদানে, এবং পিতার কাজ, এ দুটো কিন্তু এক নয়। এটা আমার আপনার বা আমাদের সামাজিক কোনো চিন্তা ভাবনার বিষয় নয়, এটা প্রকৃতি বিহিত বিষয়। প্রকৃতি এইভাবে আমাদের তৈরি করে দিয়েছে, একে আমরা কখনো নড়াতে পারবো না, পাল্টাতে পারবো না। কাজে এই বিজ্ঞানটাকে জেনে আমাদের অস্তিত্বের কাজে লাগানো, এটাই হচ্ছে মানুষের কাজ। এই বিজ্ঞানটা কিন্তু এটা শুধু মানুষের জন্য নয়, সমগ্র প্রকৃতিতে, উদ্ভিদ জগতে, পশু জগতে, সমস্ত জগতে, মাছের জগতে, যে কোনো জগতে আপনি যেখানেই প্রাণ এবং প্রাণের সঞ্চারণা এবং প্রজন্মের পর প্রজন্মের উৎপাদন, উৎপত্তি যেখানেই আছে, সেখানেই এই মূল বিজ্ঞান কাজ করছে। এবং সেই বিজ্ঞানটা কাজে লাগিয়েই তো আমরা পশু জগতে উন্নত মানের পশু সৃষ্টির আমরা চেষ্টা করি, আমরা উদ্ভিদ জগতে বহু ফসলি এবং উন্নত মানের উদ্ভিদ তৈরির চেষ্টা করি। এই বিজ্ঞান কাজে লাগিয়ে আমরা কিন্তু এই চেষ্টাগুলি করছি। কাজেই আমরা যে জানি না তাও কিন্তু পুরোপুরি ঠিক নয়, কিন্তু মানুষের ক্ষেত্রে এসে আমরা কেন যে এইরকম অবৈজ্ঞানিকভাবে চলি এটা বোঝা খুব মুশকিল। তো যাই হোক, আমরা তাহলে দেখলাম যে শুক্রাণু এবং ডিম্বাণু তার নিজ নিজ বৈশিষ্ট্য অনুসারে যুক্ত হয়ে একটা কোষ তৈরি করলো যার নাম জাইগোট। এই জাইগোটটাই 10 মাস 10 দিন গর্ভে থেকে সে একটি পূর্ণ শিশুর আকার গ্রহণ করলো, এবং তারপর ভূমিষ্ঠ হওয়ার পর সে একটি ধীরে ধীরে পূর্ণ মানুষে পরিণত হল। এই যে জাইগোট থেকে পূর্ণ মানুষের পরিণতি, এই সমগ্র যে চক্রটা, জীবন চক্র, সেটা কিন্তু ওই জাইগোটেই তার মূল যে মানচিত্র, যেটা বলছিলাম, একটা মানচিত্র কি করে, ভারতবর্ষের মানচিত্র মানে তার সীমারেখাটা, এর বাইরে সে যেতে পারে না। এখন এই যে সীমারেখা তার জীবন চক্রের, সেটা নির্ধারিত হয়ে যায় ওই জাইগোট অবস্থায়, জন্মক্ষণে। এবং এইবার তাহলে আমাকে জানতে হবে যে বিবাহের সঙ্গে এই সুপ্রজননের যোগটা কোথায়। সুপ্রজননের জন্য প্রধানত দুটো বিষয় জরুরি, একটা হচ্ছে সুবিবাহ, আরেকটা হচ্ছে শুভ সঙ্গতিশীল দাম্পত্য জীবন। সুবিবাহ বলতে আমরা কাকে বলবো? সুবিবাহ হলো সঙ্গতিপূর্ণ বিবাহ, আর শুভ দাম্পত্য জীবন আরেকটি প্রয়োজন, যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। সুবিবাহ হলে
আমরা সুবিবাহ নিয়েই কথা বলবো। সুবিবাহ হলে সাধারণত দেখা যায় যে দাম্পত্য জীবনটাও শুভ সুন্দর হয়, কিন্তু সুবিবাহের সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনকে শুভ সুন্দর করার জন্য কিন্তু মানুষের নির্দিষ্ট প্রচেষ্টা এবং সাধনার প্রয়োজন আছে। আমরা সেই বিষয়টাতে আজকে যাচ্ছি না। তাহলে শুভ বিবাহ বা সুবিবাহ বলতে আমরা বলছি যে সঙ্গতিপূর্ণ বিবাহ। এখানে সঙ্গতি মানেই একের অধিক, দুজনের সঙ্গতি হতে হবে, তো দুজন দরকার। এই দুজন হচ্ছে ছেলে এবং মেয়ে। বিবাহ মানেই নারী পুরুষের মিলন। এখন মিলনটা সঙ্গতিপূর্ণ হতে হবে। মিলনটা 1 আনা 4 আনা 6 আনারও মিলন হতে পারে, আবার 12 আনা 14 আনা 16 আনা মিলনও হতে পারে। এখন আদর্শ হচ্ছে 16 আনা মিলন, কিন্তু দুটো পৃথক সত্তার মিলন, এটা যে 16 আনা হবেই এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে এই মিলনটা যতটা বেশি সম্ভব সেই দিকে আমরা যেন যেতে পারি। তাহলে এই যে সঙ্গতির বিচার আমাদের করতে হবে, যে একটি ছেলে এবং একটি মেয়ের যে মিলন হবে তাদের মধ্যে কম্প্যাটিবিলিটি কতটা, সঙ্গতি কতটা, এটাই হচ্ছে বিবাহ ভালো কি খারাপের মাপকাঠি। অর্থাৎ কত আনা মিল হচ্ছে। এখন কোন কোন বিষয়গুলিকে নজরে রেখে আমরা এই সঙ্গতির বিচার করব? অনেকগুলি বিষয় আছে, যেমন বর্ণ, বংশ, বর্ণগত সঙ্গতি, বংশগত সঙ্গতি, বয়সগত সঙ্গতি। কোন কোন ছেলের বয়স কত, মেয়ের বয়স কত হলে এই মিলনটা সঙ্গতিপূর্ণ হয়, সাত্যত মানে জীবনীয় হয়, অর্থাৎ সুপ্রজননের উপযুক্ত হয়। এই সঙ্গতির বিচার, বয়সের সঙ্গতি, তাদের প্রকৃতির সঙ্গতি, তাদের ঝোঁক ধাজের সঙ্গতি, এই রকমের শিক্ষাগত সঙ্গতি, স্বাস্থ্যগত সঙ্গতি। যেমন আজকালকার বিজ্ঞানের যুগে স্বাস্থ্যের সঙ্গতিটা তাও দেখা হয়। যেমন ছেলে মেয়ের একই যদি রক্তের ব্লাড গ্রুপ এক হয় তাহলে বিয়ে দেওয়া উচিত নয়, বিয়ে দেওয়া হয়ও না আজকাল। এই জিনিসটা আজকাল মানছে। তার মানে সঙ্গতি যে বিচার করে দেখা দরকার, সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যেটুকু বিজ্ঞান শেখাচ্ছে সেইটুকু মানুষ এখন মানতে শিখছে, কিন্তু সব বিষয়ে এখনো সঙ্গতি খোঁজার বুদ্ধি আমাদের হয়নি। এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যের বিষয়, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সঙ্গতির বিচার, বর্ণগত সঙ্গতি, সেইটাই আমরা মানি না। বর্ণ মানে বর্ণচিত বৈশিষ্ট্য। আমার একটি বৈশিষ্ট্য বর্ণগত, আরেকজনের আরেকটি বৈশিষ্ট্য বর্ণগত। এখন এই বর্ণ বিজ্ঞানের মধ্যেও আজকে আমরা ঢুকবো না, এটাও একটা বিশাল বিজ্ঞান, এটাও একেবারে জেনেটিক সায়েন্সের উপর নির্ভরশীল একটা বিজ্ঞান, সেদিকে আমরা যাব না। কিন্তু একটা ছেলে মেয়ের বিয়ে যখন হচ্ছে, ছেলে মেয়ের মিলন যখন হচ্ছে, তার ওই জেনেটিক বর্ণগত বৈশিষ্ট্যটার মিলন হচ্ছে কি, এই সঙ্গতি হচ্ছে কিনা, সেটা আমরা দেখব না, সেটা দেখতেই হবে। না হলে ওই মিলনটা অসঙ্গত হবে, আর অসঙ্গতি থেকে যে সন্তানের জন্ম হবে তা অপকৃষ্ট সন্তানের জন্ম হবে। এখন এই যে বিভিন্ন বিষয়গুলি বললাম, বর্ণ, বংশ, স্বাস্থ্য ইত্যাদি, তার কোনটা আগে কোনটা পরে আমাকে বিচার করতে হবে তার একটা সুনির্দিষ্ট তালিকা
শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য করে দিয়ে গিয়েছেন। বিয়ের ব্যাপারেই প্রথমে আমাদের বর্ণগত বৈশিষ্ট্যটাই দেখতে হয়। আমি সেইটা এই অনুস্মৃতির প্রথম খণ্ড তার দ্বিতীয় যে ইয়েটা বাণী, সেটাতেই আমরা পাই এই তালিকাটা। বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এ সবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তাই। পারম্পর্যে মানে এই অনুক্রমণায়, পারম্পর্যে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায় দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। তাহলে এই পরম্পরায়, এই অনুক্রমণায় আমার সঙ্গতি বিচার করতে হবে। আর আজকাল আমরা ঠিক উল্টো অর্ডারে করি। উল্টো অর্ডারের মধ্যেও গন্ডগোল আছে। যেমন প্রথমেই বিদ্যা দেখিস নজর করে, এটাই আমরা প্রথমেই দেখি যে একটি ছেলে, বিশেষ করে মেয়েদের বিয়ে দেবার সময় ছেলেটি কতটা কৃতবিদ্য, মানে কত ডিগ্রি সে অর্জন করেছে। তারও আগে আরেকটা জিনিস দেখি, যেটা এই বাণীতে বলাই হয়নি, সেটা হচ্ছে কত আয় করে। বা এমনকি আরো একটা জিনিস দেখি, বাঁ হাতের আয় কত, আমার মেয়ে সুখে থাকবে কিনা। তো এইগুলি দেখে তারপর আস্তে 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 হয়তো বর্ণের বিচার করা হয়, বা অধিকাংশ ক্ষেত্রে করাই হয় না, কারণ বর্ণ জিনিসটাকেই আমরা মানি না। ঠাকুর বললেন প্রথমে বর্ণ, বংশ, স্বাস্থ্য, একেবারে বিজ্ঞানসম্মত বর্ণ, বংশ, স্বাস্থ্য, তারপরে স্বভাব অভ্যাস ব্যবহার। ছেলের সঙ্গে মেয়ের মিলছে কিনা, ছেলের পরিবারের সঙ্গে মেয়ের পরিবারের মিলছে কিনা, এইগুলি দেখলে, এইগুলি যদি মিলে যায়, তাহলে বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন দেয়। বিদ্যা, কর্ম, এবং কর্ম থেকে আয় হতেই পারে, আয় তারপরে যদি দেখি তাহলে অসুবিধে নেই। বিদ্যা, কর্ম, আয় একদম শেষের দিকে। কাজেই এই যে আজকের দিনে এত বিদ্যা, এত ডিগ্রি, শিক্ষার প্রসার এত যে হচ্ছে, কিন্তু তার সঙ্গে ডিভোর্সের পরিমাণও কি পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে বিবাহগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। ডিভোর্স মানে তো ব্যর্থ বিবাহ। তাহলে এই বিদ্যার ওজন দেখে আমরা বিয়ে দিয়ে তারপর ব্যর্থতায় কেন পর্যবসিত হচ্ছি। আর আগের দিনে এই যে শ্রদ্ধেয় অবিনাশ দা চিত্তরঞ্জন দাসের কথা বললেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ইত্যাদি ইত্যাদি, আমাদের বাঙালিদের মধ্যে কত কত বড় বড় দেশবরেণ্য, তাদের সেই চরিত্র, তাদের সেই নেতৃত্ব, তাদের যোগ্যতা, কর্মনিপুণতা, এইগুলি যে এসেছিল একটা সময় ঊনবিংশ শতকে, তাদের মায়েরা কৃতবিদ্য ছিলেন না, মানে তাদের ডিগ্রি ছিল না, বিদ্যা অবশ্যই ছিল। তারা জানতেন কিভাবে সুপ্রজনন করতে হয়, ওই স্বামী সেবা, স্বামীর প্রতি শ্রদ্ধার মধ্য দিয়ে আসে সুপ্রজনন। এবং তাই আমরা এত বড় বড় সন্তানকে পেয়েছি এক সময়। আর আজকাল পাচ্ছি আমাদের ভারতবর্ষে। এখন একটা খবর, বিশেষ করে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, একটা খবর খুব, মানে খবরের চ্যানেল খুললেই এই খবরই বেশি, সেটা হচ্ছে প্রতারণা। চতুর্দিকে প্রতারকে ভরে যাচ্ছে। নেতা পাচ্ছি না, শিক্ষক পাচ্ছি না, ভালো মানুষ পাচ্ছি না, পাচ্ছি প্রতারক, চতুর্দিকে প্রতারক।
এই যে অবিশ্বস্ততা, এই যে প্রতারণা কেন এত বেড়ে যাচ্ছে, এই প্রশ্ন কি আসবে না? এই জাতির জীবন গঠনে এই প্রতারকরা, সে তো প্রতারণাই করবে, জাতির সঙ্গেও প্রতারণা করবে, তার ঘরের সঙ্গে, সমাজের সঙ্গে, মা বাবার সঙ্গে, ভাই বোনের সঙ্গে, সবার সঙ্গে সবাই যদি প্রতারণা করতে থাকি আমরা, তাহলে বাঁচবো কি করে? বাঁচার পথ বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ ওই সুপ্রজননের বিজ্ঞান আমরা জানি না, আমরা মানি না। নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা এবং মা, তারা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত ভক্ত। শ্রী শ্রী ঠাকুর একদিন সুভাষচন্দ্রের জননী দেবীকে জিজ্ঞাসা করেছিলেন যে, মা, আপনি কি সাধনা করেছেন যে এমন এক দেবদুর্লভ সন্তানের, নেতাজির জন্ম দিতে পেরেছেন? ঠাকুর ঘুরিয়ে আর কি ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরছেন। সুভাষ জননী বলেছিলেন, এটা লিপিবদ্ধ আছে, ইতিহাস, বলেছিলেন যে, বাবা, আমি তো সাধনা ইত্যাদি কিছু জানি না, আমি মূর্খ মেয়ে মানুষ, তবে একটা কথা বলতে পারি, আমি সারা জীবন আমার সংসার আর স্বামী সেবা নিয়েই ব্যস্ত থেকেছি। কাজেই বিএমএ পাস করে আমরা কিন্তু জাতির জীবনকে কোনো ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারবো না। যতটা পারবো, আমি বিএমএ পাশের বিরুদ্ধে বলছি না, ঠাকুরও নারী শিক্ষার জন্য খুব জোর দিয়েছেন, নারী শিক্ষার উপরে, কিন্তু মূল কথা হচ্ছে ওই স্বামী সেবা, স্বামী ভক্তি, সংসারের সেবা, তার মধ্যে দিয়েই কিন্তু সুপ্রজনন হয়। সেটাই হচ্ছে সুপ্রজননের রসায়ন। তো যাই হোক, এখন তাহলে আমরা দেখলাম যে বিবাহের উপরে সুপ্রজনন অনেকখানি নির্ভরশীল। এই যে সঙ্গতি বিচার, নানা বিভিন্ন বিষয়ের উপরে বিচার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আমরা পেলাম বর্ণগত সঙ্গতি এবং বংশগত সঙ্গতি। এই বর্ণগত সঙ্গতির নিরিখে বিবাহ দু রকমের, আমি দ্রুত বলে যাচ্ছি, হয় আপনারা সবাই এটা সম্ভবত জানেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে সবর্ণ, একটা হচ্ছে অসবর্ণ। সবর্ণ মানে যেখানে ওই ছেলে এবং মেয়ের বর্ণ এক, আর অসবর্ণ মানে ছেলে এবং মেয়ের বর্ণ ভিন্ন। অসবর্ণ বিবাহের আবার দুটো দিক, দুটো ভাগ, একটা হচ্ছে অনুলোম, একটা প্রতিলোম। অনুলোম হচ্ছে পুরুষের বর্ণ নারীর বা মেয়ের বর্ণের থেকে উঁচু, আর এটা হচ্ছে অনুলোম। আর প্রতিলোম হচ্ছে পুরুষের বর্ণ মেয়ের বর্ণ থেকে নিচু। এখন এই প্রতিলোম বিবাহ, তার সন্তান অপকৃষ্ট হবেই কি হবে, এটাই হচ্ছে বিজ্ঞান। শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রতিলোমে কুপকাত, মানে কুপকাত মানে সবাই, ব্যক্তি, মানুষ, পরিবার, পরিজন, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, জাতি, সমস্ত কিছু সে ধ্বংস করে দেয়। এই হচ্ছে প্রতিলোমের বৈশিষ্ট্য। আর সদৃশ বিবাহ মানে সবর্ণ বিবাহ এবং অনুলোম অসবর্ণ বিবাহ, এই দুটো হচ্ছে সঙ্গতিপূর্ণ বিবাহ। যদিও দুটোর মধ্যে পার্থক্য আছে, আমরা অত বিস্তারে আমরা যাচ্ছি না। আমরা মূলত আমাদের পরিবেশকে
বিবাহ কিভাবে প্রভাবিত করে, এটি আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমাদের সবর্ণ বিবাহ এবং অনুলোম অসবর্ণ বিবাহ, এইটাকে আমাকে এনশিওর করতে হবে। এখানে অসুবিধে হচ্ছে যে প্রকৃতিগতভাবে 4টে মূল বর্ণ বিভাগ আছে, আমরা জানি, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু ইতিহাসের ধারায় বহু রকমের বৈবাহিক সংমিশ্রণের পথ ধরে, এবং সেখানে অনুলোম প্রতিলোম দুটোই হয়েছে, আমাদের অসংখ্য মিশ্র বর্ণ বা সংকর, বর্ণ সংকর তৈরি হয়েছে। এই যে 4টে বর্ণ, তার পারমুটেশন কম্বিনেশন করে অসংখ্য রকমের সংকর বর্ণ তৈরি হয়। এখন এই যে বর্ণগুলো পাল্টাতে পাল্টাতে নতুন নতুন বর্ণ বা বর্ণের থাক, হয়তো ক্ষত্রিয়ের মধ্যেই বিভিন্ন থাকের ক্ষত্রিয় হয়ে যাচ্ছে, সেখানেও ওই জৈবী সংস্থিতিগত তাদের ইভলিউশন বা উঁচু নিচু ভাগ রয়েছে। এখন এগুলিকে এখন আমরা চিনব কি করে? সেই কাজটা অনেকটা করে পদবী প্রথা। কিন্তু পদবী প্রথাও সবটা করতে পারে না, কারণ পদবী প্রথার মধ্যেও অনেক দুর্বলতা রয়েছে, যেগুলি নিরসন করার জন্য শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের নির্দেশ দিয়েছেন, এবং কি করে করা সম্ভব সে কথাটাও আমাদের ধরিয়ে দেবার চেষ্টা করেছেন। আর একটা জিনিস হচ্ছে, ধরুন একটা নির্দিষ্ট পদবী একটা পরিবারে বংশগতভাবে চলছে, কিন্তু এই বংশধারায় কোনো প্রজন্মে তার হয়তো একটা প্রতিলোম বিবাহ হয়েছে, সেটা পদবীতে রিফ্লেক্টেড হচ্ছে না। তাহলে আমি কি করে বুঝবো যে বর্তমান প্রজন্মে ওই মানুষটির বর্ণগত অবস্থানটা কোথায়? কারণ মাঝখানে কিন্তু প্রতিলোম ঢুকে গেছে। এই জন্য ঠাকুর বলতেন যে কুলজি রক্ষা করার কথা। অন্তত 7 পুরুষের কুলজি আমাদের রক্ষা করা উচিত। আমরা তো আজকাল বাবা মাকেই দেখি না, তাদেরই আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। দাদু ঠাকুমার পরে তার আগের প্রজন্মের কারণ নামই আমরা হয়তো বলতে পারবো না। সেখানে 7 পুরুষের কুলজি আমরা কোথায় রাখি? এটা কিন্তু ঠাকুর একটা খুব বাস্তব একটা পরামর্শ আমাদের দিয়ে গিয়েছে। তো এইভাবেই শ্রী শ্রী ঠাকুর যে বিবাহ সংস্কারের কথা বলেছেন, সেই সংস্কার কিন্তু শুধু ওই ব্রাহ্মণের মেয়ের সঙ্গে বিপ্রের মেয়ের সঙ্গে বিপ্রের ছেলের বিয়ে বা এই ধরনের শুধু কয়েকটা ব্যাপার নয়। এটা একটা আমূল সংস্কার, যেমন পদবী প্রথার সংস্কার, যেমন কুলজি রক্ষার সংস্কার, ইত্যাদি ইত্যাদি। রিফর্ম করা, আমাদের বোধ, বুদ্ধি, অভ্যাস, ব্যবহার, এই সমস্ত কিছুকে রিফর্ম না করলে কিন্তু আমরা সুবিবাহ করতে পারবো না। এবার কথা হচ্ছে যে জাতির জীবনে সুবিবাহের কি প্রভাব? জাতি মানেই হচ্ছে যা জন্ম নিয়েছে। জাতি কথাটা তো জন ধাতু থেকেই এসেছে। জন ধাতু মানে জন্ম নেওয়া। জন নিয়ে জাতি, জন্ম থেকেই তৈরি হয় জাতি। জাতি মানে জনসমুদয়। এখন প্রত্যেকটা যে কনস্টিটিউয়েন্ট ইনগ্রেডিয়েন্ট একটা জাতির, সেটা হচ্ছে এক একটা মানুষ। সেই মানুষটা কি মেকদারের,
তার উপরেই নির্ভর করছে জাতি। কাজেই আমরা জাতির উন্নয়ন নানাভাবে ভাবি এবং করার চেষ্টা করি। কেউ শিক্ষার উপর জোর দেন যে শিক্ষা উন্নত হলে, মানুষকে শিক্ষিত করতে পারলে জাতি উন্নত হবে, বা এই শিক্ষার মধ্যে আবার প্রযুক্তিগত শিক্ষা যদি বেশি হয়, বিজ্ঞান এবং প্রযুক্তির প্রসার যদি বেশি হয়, তাহলে জাতির উন্নতি হবে, বহু কলকারখানা হবে, বৈজ্ঞানিক বেশি হলে অনেক কিছু নূতন নূতন উদ্ভাবন করা সম্ভব হবে। এইভাবে জাতির উন্নয়নের কথা ভাবি। আবার অর্থনীতির দিক থেকে জাতির উন্নয়নের কথাও ভাবা হয়, কিভাবে কৃষির উন্নতি হবে, শিল্পের উন্নতি হবে। এইভাবে আমরা উন্নয়নের চেষ্টা করি এবং বিভিন্ন রকমের পরিকল্পনা সরকারি স্তরে, বেসরকারি স্তরে গ্রহণ করা হয়। সবই ঠিক আছে। যে কোনো কাজের, সেটা যদি উন্নয়নমুখী কাজ হয়, তার একটা সুফল অবশ্যই পাওয়া যাবে। কিন্তু আমরা যদি এই বিবাহ সংস্কারটিকে এজেন্ডার, উন্নয়নের এজেন্ডার প্রথমে না আনি, তাহলে সবই হবে ওই বজ্র আটুনি ফসকা গেরু। অর্থাৎ তখন হয়তো একটা বিরাট অর্থনৈতিক উন্নয়ন হলো, কিন্তু সেই অর্থনীতির যে সুফল, সেটা মুষ্টিমেয় কিছু মানুষের করতলগত হয়ে অধিকাংশ মানুষ তারা দারিদ্র সীমার নিচে ঢুকতে লাগলো। এই যে ক্যাপিটালিজমের উন্নয়ন হয়েছিল, সেটা তো একটা জাতি গঠনেরই একটা প্রয়াস, যে পৃথিবীর দেশগুলি কিভাবে উন্নত হতে পারে পুঁজির উপর নির্ভর করে। এই পুঁজির উপর নির্ভর করে উন্নয়নের যে চেষ্টা, দেখা গেল যে গুটি কতক মানুষের হাতে পুঁজি কেন্দ্রীভূত হচ্ছে, তারা ভালো থাকছে, আরো ভালো থাকছে। ভালো মানে এখানে ভোগবাদ, ভোগবিলাসে তারা থাকছে, কিন্তু নিতান্ত অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা অধিকাংশ মানুষ করতে পারছে না। এটা তো উন্নয়ন নয়। কিংবা ওই যে প্রতারকের কথা বললাম, অর্থনৈতিক উন্নতি হলো, প্রতারক আরো ভালো করে প্রতারণা করতে লাগলো। কিংবা শিক্ষার কথা, আজকাল ওই যে কি বলে ইনফোটেক, ইনফরমেশন টেকনোলজি, এই যে বিষয়টা, এই প্রযুক্তিটা আয়ত্ত করে আরো ভালো করে প্রতারণা করা সম্ভব। তার মানে যে যার ওই স্বভাব সিদ্ধ প্রতারণা জন্ম থেকে যে নিয়ে বেরিয়েছে, সে কিন্তু শিক্ষাটাকে কাজে লাগাবে ওই প্রতারণার কাজে। কাজেই আমরা যে চেষ্টাই করি না কেন, কোনোটাই ফলপ্রসূ হবে না যদি ভালো মানুষ আমরা এই পৃথিবীতে না আনতে পারি।